আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুফায়দা চৌধুরী। আজকে জিডিএস কর্তৃক আয়োজিত এশিয়ান পার্লামেন্টারি ডিবেট টুর্নামেন্টের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গ্রুপ রাউন্ড শেষে আজকে বিজয়ীদের নিয়ে এবার আমাদের কোয়ার্টার ফাইনালের পালা। বরাবরের মতো এবার আশা করছি আমাদের কোয়ার্টার ফাইনালের বিতার্কিকরা তাদের যুক্তি, বলিষ্ঠতা, বিশ্লেষণী দক্ষতা এবং উপস্থাপনার মাধ্যমে আজকের বিতর্কটি আরো প্রাণবন্ত করে তুলবে, এমনটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতে আজকের বিতর্কের বিষয়টি বলে দিই। আজকের বিতর্কের মৌসুমটি হচ্ছে, এই সংসদ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতাকে সমর্থন করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিতর্কের দুই দল উপস্থিত আছে। পরিচয় হওয়া যাক আজকে বিতার্কিকদের সঙ্গে। আজকে আমাদের গভর্নমেন্ট টিম হিসেবে আছে টিম এফজেডএস ডিসি অপটিমাস, পিএম উৎসব কর্মকার, ডিপিএম রেদওয়ান আহমেদ অর্ক, গভর্নমেন্ট হুইপ ইফতিয়াত আহমেদ ইফা। অপোজিশন টিম হিসেবে আছে টিম এসআরসিসিডিসি প্রতিজ্ঞা, অ্যালো আব্দুল্লাহ আল কাফি, ডিয়ালো তৌফিকুর রহমান সোহান, অপোজিশন উইথ মেহেরা ইসমাত। ওকে। এবং আজকে আমাদের এডুকেটরস হিসেবে আছেন সাদাত ইবনে ইসলাম, প্রোগ্রাম সেক্রেটারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, চিফ অ্যাডভাইজার ডিসিবিডি, লুৎফর রহমান নাইম, ডিবেটার ডিবেটিং ফোরাম অফ আইবাদ। তো আই গেস এবার আমাদের পরিচয় পর্ব শেষ। এন্ড আমি এবার হচ্ছে আমাদের ডিবেটের টোটাল টাইমিংটা হয়তো এখন সবাই জানেন। টোটাল টাইমিং হচ্ছে আমাদের 5 মিনিটস, এন্ড এভরি 4 মিনিটস আমাদের ওয়ার্নিং সিগন্যাল দেওয়া হবে। এন্ড রিবাচল রাউন্ডে আমাদের টোটাল টাইম হচ্ছে 3 মিনিটস, এন্ড এভরি 2 মিনিটস আমাদের ওয়ার্নিং সিগন্যাল দেওয়া হবে। তো আমরা এবার আমাদের বিতর্কে যেতে পারি। তো শুরুতেই হচ্ছে আমরা ডাকবো আমাদের গভর্নমেন্ট টিমের পিএম কে। উৎসব কর্মকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া। আপনি আপনার বক্তব্য শুরু করুন। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফ্লো করে দেওয়ার জন্য। আজকে এই সংসদ আপনার অনুমতি ক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো, এই সংসদ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে সমর্থন করে। মাননীয় স্পিকার, আমার আজকে ওয়ার্ল্ডে এমন একটা সরকার যখন থাকে, যখন নাকি সেই সরকারটা দুর্বল হয়ে পড়ে, যখন নাকি সেই সরকারের আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে মানুষ স্পিকার, তখন আমার জনগণের আস্থা কমে যায় সেই দেশে প্রতি মানুষ স্পিকার। কারণ সেই দেশে যখন আমার সরকারই দুর্বল হয়ে যাচ্ছে, সেই দেশে সরকার আমার জনগণের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না মানুষ স্পিকার। দেখুন, আজকে আমার সেনা, আমার দেশের আমার ওয়ার্ল্ডের বা দেশের সেনাবাহিনীর কাজটা কি? আমার সেনাবাহিনী কিন্তু ফুল ডেডিকেটেড বা ফুল ট্রেইনড একজন সোলজার, যে কিনা আমার দেশের জনগণের নিশ্চয়তা দিয়ে থাকে যে আমার দেশের জনগণের জন্য যে কোনো ক্রাইসিসে, যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করে থাকে তাদের নিশ্চয়তা নিরাপত্তা করার জন্য। এবং মানুষ স্পিকার, তারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে থাকে। এবার দেখুন, আপনি তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আসলে কি করবেন? আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন, অর্থাৎ মানুষ স্পিকার, আপনি যখন তাদের মোবাইল কোর্ট বা বিচার কার্যের মতো এমন সকল বিষয় ইন্টারফেয়ার করার ফুল পারমিশন দিচ্ছেন, বা মব জাস্টিস, ধর্ষণ বা যে কোনো ধরনের ছোটখাটো বা বড় অপরাধের কথা যদি আমরা বলি, সেখানে আপনি যখন তাকে ইন্টারফেয়ার করার ফুল সুযোগ দিচ্ছেন, বা আপনি তাকে এমন একটা সিচুয়েশন দিচ্ছেন যে সে সেইখানে প্রপার ডিসিশন নিতে পারবে নিজে থেকে সিচুয়েশন ওয়াইজ, তখন মানুষ স্পিকার সে তার পাওয়ার শৃঙ্খলা এবং অ্যাক্টিভনেস দিয়ে এটা প্রমাণ করতে পারে যে না, সে দেশটাকে কন্ট্রোল করতে পারছে একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতার থেকে ভালো ব্যবহার করে। দেখো মানুষ স্পিকার, একটা সেনাবাহিনী কিন্তু ওয়েল ট্রেন আগে থেকে, এবং তার যে শৃঙ্খলা, তার যে পাওয়ার, সেটা কিন্তু একটা ম্যাজিস্ট্রেটের থাকে না কখনোই। আপনি যদি একটা ম্যাজিস্ট্রেটকে রিচ করতে যান, আপনার হয়তো 7 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে মানুষ স্পিকার। কিন্তু আপনি যদি একজন সেনাবাহিনীর কথা ভাবেন, আপনার সেই সেনাবাহিনী যে কোনো ক্রাইসিসে কোনো ভাবনা চিন্তা না করে, শুধুমাত্র কেবল দেশের মানুষের চিন্তা করে, দেশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে যুদ্ধ করার জন্য, কিভাবে দেশের মানুষকে বাঁচাতে হয়। মানুষ দেখুন, আজকে আমি যদি বলি যে এই আমি যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা তাদেরকে হস্তান্তর করবো, এটা আসলে কিভাবে বা কখন করবো? দেখো মানুষ, আমার দেশে যখন নাকি এমন একটা ইমার্জেন্সি ক্রিয়েট হচ্ছে, যেখানে আমার সরকার ব্যর্থ হচ্ছে তার আইনগুলো ইমপ্লিমেন্ট করতে বা তার জনগণকে সুরক্ষা দিতে, তখন আমার জনগণের আস্থাটা আসলে সেই সেনাবাহিনীর উপরেই পড়ছে। আমার জনগণের আস্থা সেনাবাহিনীর উপর পড়ছে, কারণ আমার ম্যাজিস্ট্রেট সেই নিশ্চয়তা ইনসিউরিটিটা দিতে পারছে না। আমরা তো ইমার্জেন্সিতে কেবলমাত্র সেনাবাহিনীর কথাই ভাবতে পারি। উদাহরণ যদি দিই, আমরা বাংলাদেশের যদি জুলাই বিপ্লবের কথা চিন্তা করি, সেই জুলাই বিপ্লবে কিন্তু 5ই আগস্টের এক সপ্তাহ পর থেকে আমাদের যেই সেনাবাহিনীকে
এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল তারপরে আমাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চলে। এখন আমার অপোনেন্ট কিন্তু কাউন্টার দিয়ে বলতেই পারে যে আপনি যে 8 মাস ধরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীর ছিল, এখানে তো কোনো ধরনের আসলে পরিবর্তন দেখছি না, আমি তো বিভিন্ন ধরনের হত্যা বা ধর্ষণ দেখে যাচ্ছি। দেখো মানুষ স্পিকার, আসলে তারা তাদের বিভিন্ন বেস কেস দিয়ে দেখাইতেই পারে যে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু মানুষ স্পিকার আপনি দেখুন, আপনি যদি ওই 1 সপ্তাহের কথা চিন্তা করেন, সেই 1 সপ্তাহে কিন্তু আরো নানা ধ্বংসযোগ্য লুটপাট হয়েছে। দ্বিতীয়ত, আপনি যদি এই 1 সপ্তাহ পরে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীকে না দিতেন, তাহলে আপনি যে লসটা ফেস করতেন মানুষ স্পিকার, আপনি যে ধ্বংসযোগ্য বা হত্যা ধর্ষণের ফেস করতেন, তা কিন্তু কখনোই মানে তা কিন্তু কখনো নির্মূল করা সম্ভব ছিল না। অর্থাৎ আমরা মানতেছি যে অপোনেন্টের বেস্ট কেস গুলা এখানে ঠিক, কিন্তু আমি যদি এই সেনাবাহিনীকে আজকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা হস্তান্তর না করি, তার থেকেও এক্সট্রিম পর্যায়ে আমার আজকে ক্রাইসিস গুলা চলে আসতো মানুষ স্পিকার, যা আমার দেশের জন্য কখনোই কাম্য নয়। এখন দেখুন মানুষ স্পিকার, আজকে আমি মেইন এই 3টা আর্গুমেন্টের উপর দাঁড়িয়ে বিতর্কটা করছি আসলে কেন সমর্থন করি। প্রথমত, নিরপেক্ষতা ও শৃঙ্খলা দিক দিয়ে মানুষ স্পিকার আমার সেনাবাহিনী ওয়েল ট্রেন্ড এবং সর্বোচ্চ লেভেলে দক্ষ। দেখো, আপনি যখন নিরপেক্ষতার কথা চিন্তা করেন, আমার এই সেনাবাহিনীর উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকে না, তারা আসলে কোনো রাজনৈতিক দলের জন্য দায়ী থাকে না যে আজকে আমার আওয়ামী লীগ বা বিএনপি এসে আমার সামনে দাঁড়াবে এবং আমি ভয় পেয়ে যাব। মানুষ বেকার, আপনার দেশে আপনি যখন এই সেনাবাহিনীর কথা চিন্তা করে, তখন তাদের মধ্যে একটা কমান্ড চেইন বা চেইন কমান্ড কাজ করে, যা কিনা তাদের নির্দেশনা অনুযায়ী চলে, এবং সেই চেইন কমান্ডে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিতে পারবে। দ্বিতীয়ত মানুষ স্পিকার, আইন শৃঙ্খলার উন্নতি, যা আমার দেশের মেইন গোল। মানুষ স্পিকার, আমার দেশ যখন একটা এমন ক্রাইসিসে থাকে, তখন আমার দেশের মেইন গোল বা সর্বোপরি মেইন গোল থাকে দেশের নিরাপত্তা নিশ্চয় করা, দেশের আইন শৃঙ্খলার উন্নতি করা, যাতে আমার দেশের জনগণ সুরক্ষিত থাকে। তৃতীয়ত মানুষ স্পিকার, জাতীয় স্বার্থ বিবেচনায় সেনাবাহিনীর মাইন্ডসেট আর একজন ম্যাজিস্ট্রেটের মাইন্ডসেট কিন্তু সেম হবে না মানুষ স্পিকার। দেখুন, আজকে আপনি একজন সেনাবাহিনী যদি অভিযানে যায় কখনো, সে কিন্তু তার সেখানে ঘুষ নেওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা তার জীবন ঝুঁকির সম্ভাবনা থাকে, সে সেই জীবন ঝুঁকিটা নিবে না, সে সেখান থেকে ব্যাক করে আসবে সেই অভিযানটা না করে। অন্যদিকে আপনি যদি একটা সেনাবাহিনীর কথা চিন্তা করেন, সেই সেনাবাহিনী ফুল ডেডিকেটেড, সে তার দেশের জন্য সর্বোচ্চটা দিবে, সে চিন্তা করবে না যে সে মারা যাবে কিনা, সে তার দেশের জন্য যতটা সম্ভব ততটা দিবে। কিন্তু মানুষ একজন ম্যাজিস্ট্রেটের দ্বারা তা হচ্ছে না, কারণ ম্যাজিস্ট্রেটের দ্বারা তা সেই আমার দেশের ল গুলো ভায়োলেট হওয়ার একটা সময় থাকে। এখন আপনি যদি বলতে পারেন, বলেন যে এই সেনাবাহিনী যদি সেই উইক সরকারের বা যারা নাকি ফ্যাসিস্ট থাকবে তাদের পক্ষে চলে যায়, না মানুষ আপনি যদি 20 সেকেন্ড সময় নিচ্ছি, আপনি যদি হিস্ট্রি দেখেন, বিগত 10 বছরে আপনি বাংলাদেশের কথাই চিন্তা করে, সেখানে কিন্তু বিগত 10 বছর সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যায় না। আর মানুষ আপনি যখন জনগণের বিরুদ্ধে যাচ্ছেন না, তখন আপনার জনগণের আস্থা সে অটোমেটিক্যালি সেনাবাহিনীর উপরে যাচ্ছে। মানুষ এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বলছি যে আমার সেনাবাহিনীর কাছে আমি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে হস্তান্তরে আসলে আমরা সমর্থন করছি। মানুষ ধন্যবাদ। মানুষ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পিএম উৎসব কর্মকারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এলো আব্দুল্লাহ আল কাফি। আব্দুল্লাহ আল কাফি, আমাকে শোনা যাচ্ছে? জি, আমাকে শোনা যাচ্ছে এখন? ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া, আপনি আপনার স্পিচ শুরু করুন। ডিবেট স্টার্ট ইন 1 2 and 3। ধন্যবাদ মান স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মান স্পিকার, আজকের এই সংসদে বিতর্কের বিষয় যেটা নির্ধারিত হচ্ছে, সংসদ সেনাবাহিনী ম্যাজিস্ট্রি ক্ষমতাকে সমর্থন করে। মান স্পিকার, আজকে আমাদের অপোজিশন থেকে কোনো ক্যারেক্টারাইজেশন বা কোনো কিছুই আমরা দেখতে পাই না। মান স্পিকার, আমি নিজে থেকে যদি অপোজিশন, আমি আমার টিম থেকে ক্যারেক্টারাইজেশনটা যদি দেখেন, মান স্পিকার, আমরা সেনাবাহিনী বলতে কি বুঝছি? মান স্পিকার, সেনাবাহিনী একটি প্রতিরক্ষা ভিত্তিক শক্তি, যার কাজ যুদ্ধ পরিচালনা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত, সীমান্ত রক্ষা। মান স্পিকার, এখন যদি আপনি সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী একটি যুদ্ধ যন্ত্র, যাদের হাতে বিচার বা প্রশাসনিক তুলে দেয়, সেটা তলোয়ার দিয়ে অস্ত্র প্রচার করার সমান। মান স্পিকার, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলতে আমরা কি বলছি? মান স্পিকার, এটি একটি বিচার শৃঙ্খলা, আইনের প্রশাসন ভারসাম্য রক্ষা করা একটি ক্ষমতা, যা বিচার বিভাগ ও বেসামরিক প্রয়োগের হাতেই থাকা উচিত। এই ক্ষমতা মান স্পিকার, এই ক্ষমতা পরিচালনার জন্য দরকার আইনগত জ্ঞান, মানসিকতা, মানবিকতা ও জবাবদিহিতা, যেখানে মেনে চলার সংস্কৃতি, যা মান স্পিকার আমরা আর্মির মধ্যে সচরাচর দেখতে পাই না। মান স্পিকার, আমরা ইতিহাসে যতবারই দেখেছি, যে কোনো দেশে আর্মি যখনই বিচার বা প্রশাসনিক ক্ষমতা এসেছে, ফিউচারে আমরা দেখেছি আর্মিরা রাজনৈতিক শক্তি হিসেবে পরবর্তীতে আবির্ভূত হয়েছে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি পাক এবং মিয়ানমারের যে আমরা উদাহরণ টানতে পারি। মান স্পিকার, আমাদের অপোজিশন থেকে আজকে কিছু কথা এসেছে, তারা বলছে জুলাই অভ্যন্তরে
জুলাই অভ্যুত্থানের সময় যে আর্মিকে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা না দিলে হয়তো আরো বেশি কিছু হয়েছে। মাসফিকা তারা কি হয়েছে বা কি করে তারা কিছুই দেখিয়ে যায়নি। তারা আমরা দেখতে পাই বিভিন্ন সন্ত্রাসবাদ আরো বৃদ্ধি হয়েছে, আরো গুজব আরো বেশি ছড়িয়েছে ওই সময় যখন আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে। আর্মিরা দেশ চালনা করতেছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, এগুলো আরো বেড়েছে মাসফিকা, এটাও কমেনি। মাসফিকা তারা বলে নিরপেক্ষতা ও নিশ্চিত কোন রাজনৈতিক দলের প্রভাব থাকে না আর্মিতে। মাসফিকার আমরা দেখেছি আওয়ামী লীগের সময় টানা 16 বছর কিভাবে আর্মি সাপোর্ট আওয়ামী লীগ পেয়েছে মাসফিকার, যেখানে সেনাপ্রধান পর্যন্ত কিভাবে সরকারকে সাপোর্ট দিয়েছে এবং তাদের দল কিন্তু এখনো সেখানকার সেনাপ্রধান বা বিভিন্ন এক্স সেনাপ্রধানদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে কিভাবে সাপোর্ট এসেছে। মাসফিকার তাদের এই দুইটা কথা কোনো ইয়ে থাকে না। মাসফিকার আমি যদি আমার দলীয় আর্গুমেন্টের দিকে আসি, মাসফিকার আজকে যদি সব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সমর্থন করা হয় তাহলে মাসফিকার আমাদের দেশ সামরিক শাসনের দিকে অগ্রধারিত হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি পাকিস্তান এবং মিয়ানমার, থাইল্যান্ডের কথা। স্পিকার আমরা যদি সমর্থন করি তাহলে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, অভিযোগ ও জবাবদিহিতার বিলুপ্তি ঘটতে পারে। স্পিকার আমি যদি প্রথম আর্গুমেন্টে আসি, সামরিক শাসনের দিকে ধাবিত হবে। স্পিকার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আপনি যে কোনো দেশের কথাই বলেন যেখানে সামরিক শাসন হয়েছে, আমরা যদি আমাদের এশিয়াতে পাকিস্তানের কথাই বলি, যেখানে এই পর্যন্ত 200 বারের অধিক প্রশাসনিক ক্ষমতা সামরিক শাসনের হাতে দেওয়া হয়েছে, সামরিক সরকারের হাতে দেওয়া হয়েছে। এজ এ রেজাল্টে 2022 সালে গণতান্ত্রিক রেটিং অনুসারে কি হতে হয়েছে, পাকিস্তান 167 দেশের মধ্যে 104তম হয়েছে। হস্তক্ষেপের কারণে স্পিকার 3বার এই পর্যন্ত সামরিক অভ্যুত্থান আমরা পাকিস্তানে দেখতে পাই। স্পিকার আধুনিক রাষ্ট্রগুলোতে কিন্তু আমরা কখনোই সামরিক শাসন আমরা দেখি না, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমরা আর্মিদের হাতে দেখি না। স্পিকার এই বিতর্ক আজকে এইটা না যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নয়, বরং কোন রাষ্ট্র, আপনি কোন রাষ্ট্র গড়তে চান, একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র নাকি একটি সামরিক নির্ভর রাষ্ট্র যেখানে আতঙ্ক নিশ্চয়তা থাকে। স্পিকার আর্মিদের এমন ভাবে ট্রেনিং করা হয়, তাদের কোনো সাধারণ মানুষকে কিভাবে আপনি ট্যাকেল দিবে সেইভাবে ট্রেনিং করা হয় না। স্পিকার আর্মিদের ট্রেনিং করা হয় যুদ্ধক্ষেত্রে কিভাবে আপনি পরিচালনা করবেন। আপনি দেশের অভ্যন্তরীণ সমস্যা দূর করার জন্য কখনো আর্মিকে ট্রেনিং দেওয়া হয় না। আপনি যখন আর্মিকে ট্রেনিং দিচ্ছেন তখন আপনাকে সেভাবে ট্রেনিং দিচ্ছেন যে আপনি বাহিরের দেশের অস্ত্র, বাহিরের দেশের ইয়েকে কিভাবে যুদ্ধ হলে সেখানে পরিচালনা করবে, আপনি কিভাবে একটা দেশের প্রশাসনিক বা রাজনৈতিক অভ্যন্তরীণ সমস্যাকে কিভাবে ট্যাকেল দিবেন সেটা কিন্তু আর্মিকে কখনো ট্রেনিং দেওয়া হয় না। সেটা কিন্তু আর্মিকে কখনো ট্রেনিং দেওয়া হয় না। এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলতে কি বুঝছে, আপনি দেশের ভারসাম্য রক্ষা করতে হবে, আপনাকে বিচার বিভাগের দায়িত্ব পালন করতে হবে, সাথে সাথে আপনাকে সেই দেশের আইন ও মানবিকতার জবাবদিহিতা করতে হবে, যেখানে আপনার দেশের সাধারণ জনগণ আপনার উপর ডিপেন্ডেন্ট করবে, আপনার উপর ভরসা রাখবে। এখন স্পিকার আপনি যদি আর্মির হাতে ক্ষমতা তুলে দেন তখন আপনার কি হবে, বা আপনি যদি দায়িত্ব দেন তখন আপনি কিন্তু আর্মির মধ্যে আর্মিরা নিজেরা একটা সার্কেল ওয়াইজ চল, তারা কিন্তু বাইরের বেসামরিক বা কারো কথা শুনবে না, তারা নিজেদের মত কাছে যেটা মনে হবে সঠিক সেটাই করবে। এর আমি যদি উদাহরণ টানি, ভারতীয় কাশ্মীর এবং উত্তরাঞ্চলে চালু হয়েছিল 2090 থেকে 2020 সাল পর্যন্ত FMCPA অনুষ্ঠান, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে 4 জন। এটার স্পিকার তাদের ওখানে সামরিক যে অধিকারটা সেটা বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল আর্মিদের কাছে, যেখানে আর্মিরা ডিসিশন নিত, বিচার করতো। এর ফলে 4 গুণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে স্পিকার। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি স্পিকার, সাধারণ জনগণ নিজের যে আস্থাটা সেটা পাচ্ছে না স্পিকার। আপনি যেখানে আস্থা বা জবাবদিহিতামূলক যেখানে সেখানে পাচ্ছে না। আপনি অবশ্যই এমন একটা দেশ চাবেন না যেখানে গণতন্ত্রের অধিকে আপনি আইনগত বা সামরিক শাসনকে বেশি প্রাধান্য দিবেন। আপনি যে কোনো দেশের কথাই বলুন, বাংলাদেশ যেখানে বলুন, সেখানে সামরিক শাসন যখন যেখানে আর্মিদের সেখানে ইয়ে দেওয়া হয়েছে, সেখানে এক সময় কোনো না কোনো সময় আর্মিরা সেখানে বিচার কার্য পরিচালনা থেকে শুরু করে ভবিষ্যতে সামরিক শাসনের দিকে অগ্রসর হচ্ছে। স্পিকার আমরা জানি সামরিক শাসন একটি দেশের জন্য কতটা ক্ষতি হতে পারে। স্পিকার আমরা যদি মিয়ানমারের কথা টানি, স্পিকার আমরা দেখি মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য, সন্ত্রাসবাদ দমনে প্রশাসনিক ক্ষমতা বিচার বিভাগ আর্মিদের হাতে দেওয়া হয়েছিল। ফলে আমরা কি দেখতে পাই, সেখানকার সেনাবাহিনীর নির্বাচন বাতিল করে দেয় 2021 সালে, ক্ষমতা দখল করে, অসংখ্য রাজনৈতিক দলকে আটক, রাজনৈতিক নেতাকে আটক করে। স্পিকার ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুসারে 2021 থেকে 2023 সালের মধ্যে সেনা পরিচালিত অভিযানে প্রায় 35,000+ মানুষ নিহত হয়েছে এবং 20 লাখের প্রায় মানুষ এখনো জিম্মি অবস্থায় আছে সেই দেশে। স্পিকার আমরা দেখতে পাচ্ছি এখনো মিয়ানমারে কিন্তু অস্থিতিশীল অবস্থা, যেখানে 2017 সালে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেওয়ার পর থেকে বা যেখানে আইনগত ক্ষমতা নেওয়ার পর থেকে রোহিঙ্গা থেকে শুরু করে যে নীতিগত দায়িত্ব আছে তাদেরকে সরিয়ে দেয়। স্পিকার যে আমরা বাহিরের দেশেও দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি বা সমস্যা কি হচ্ছে। স্পিকার এই কারণে আমরা এটাই বলতে পারতেছি যে আইনগত বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে আমরা দেশের বিভিন্ন আরো সমস্যা কমে না বরং বেড়ে যায়। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল্লাহ কাফিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডিপিএম রেদওয়ান আহমেদ অর্ক ফ্রম গভর্নমেন্ট টিম। দুঃখিত, আমি কিছুই শুনতেছি না, প্লিজ রেসপন্ড করবেন। Am I audible? Yes, you are loud and clear. কাইন্ডলি আপনি যদি আপনার ফোনের মিডিয়ার সাউন্ড একটু বাড়িয়ে দেন এন্ড কলার সাউন্ড একটু বাড়িয়ে দেন, আই গেস আপনি ক্লিয়ারলি সব শুনতে পারবেন। Am I audible? Yes, loud and clear ভাইয়া। Please give me some time. Okay, wait. Okay, starting my speech. 3, 2, 1.
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দল আজকে ডিবেটে আমার বিতর্কই বুঝে নাই মাননীয় স্পিকার। তারা আর্মির শাসনে চলে গেছে, তারা সামরিক শাসনে চলে গেছে মাননীয় স্পিকার। আমার এলোর বক্তব্যে খুব ক্লিয়ার, তারা সামরিক শাসনে কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমার আজকে মোশনটা কি ছিল, আমার মোশনটা প্রস্তাবটা ছিল হচ্ছে ম্যাজিস্ট্রি ক্ষমতা মাননীয় স্পিকার। তারা এটার বিন্দু মাত্র কথাটুকু বলে নাই মাননীয় স্পিকার, যেটা আমার পিএম খুব ক্লিয়ার করে দিচ্ছে যে ম্যাজিস্ট্রি ক্ষমতা হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা সেনাবাহিনীকে দেওয়া হয়, অর্থাৎ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যে কোনো তাৎক্ষণিক একটা ডিসিশন নিতে পারে এবং সেটা কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো উত্তেজনাকার পরিস্থিতির মধ্যে এই ক্ষমতাটা দেওয়া হয় মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, আমার পিএম এটা খুব রিয়ালিটি ভাবে এই চরিত্রটা করে গেছে যে ম্যাজিস্ট্রি ক্ষমতাটা কি আসলে। আর তারা অর্থাৎ আমার অপোনেন্ট টিম সম্পূর্ণ লাইন থেকে এড়িয়ে তারা সামরিক শাসনে চলে গেছে মাননীয় স্পিকার। আমার সামরিক শাসনের প্রশ্ন এখানে আসবেই না মাননীয় স্পিকার। আর একটা কথা মাননীয় স্পিকার, তারা প্রথম বলতে যে সেনাবাহিনীর অর্থাৎ সেনাবাহিনী থেকে তারা আর্মিতে চলে গেছে মাননীয় স্পিকার, এটা কোনো কথাই না। আমার আজকে সেনাবাহিনী হচ্ছে সকল ক্ষমতা বা আমার দেশ নিরাপত্তার জন্য সকল যে আর্মি বিডিআর আছে সবকিছু মিলে আমার সেনাবাহিনী তৈরি হয় মাননীয় স্পিকার। এটা মাননীয় স্পিকার আসি একটা মাত্র রিবার্টাল আমি তাদের কাছ থেকে পেয়েছি। তারা বলতেছে যে আর্মিরা অর্থাৎ সেনাবাহিনীরা পরবর্তীতে শাসন ক্ষমতা নিয়ে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আমার শাসন ক্ষমতা কখন দিতে পারবে তারা তখনই দিতে পারবে যখন কিনা একটা দেশ বা বিপ্লব পরবর্তী একটা দেশ বা বিপ্লব বা কোনো হুমকির পরিস্থিতি থেকে একটা দেশ বেরিয়ে এসেছে, সেই দেশকে যখন একটা স্ট্যান্ড করানোর জন্য একটা সরকার গঠন করা হয়, সেই সরকারের পরিবর্তে যখন সামরিক শাসন কায়েম করা হয়, মানে সামরিক শাসন হচ্ছে প্রতিষ্ঠা করা হয়, তখন কেবলমাত্র আমার ওই যে একটা সেনাবাহিনী সে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করার একটা সুযোগ থাকে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আজকের আমার মোশনের পিএম খুব ক্লিয়ারলি বলেছে এখানে সামরিক শাসন আসবেই না। আমরা একটা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে জাস্ট ম্যাজিস্ট্রি ক্ষমতা দিব। একটা সরকারের আন্ডারে, যে কোনো একটা কাঠামোগত সরকারের আন্ডারে আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিব মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারলি আমার বিপক্ষ দল আজকের ডিবেটটাই বুঝে নেয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের পয়েন্ট আসছি, আমাদের প্রথম পয়েন্ট ছিল জনগণের আস্থা বৃদ্ধি। মাননীয় স্পিকার, আমার পিএম খুব সুন্দরভাবে বলেছে যে জনগণের আস্থা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমাদের অনেক আর্জেন্সি ক্রিয়েট করে। কেন মাননীয় স্পিকার, আপনি একটা উত্তেজনা পরিস্থিতি একটা দেশে আপনি যখন ওই জনগণকে ঐক্যমত মানে এক করতে পারছেন না, তখন আপনার প্রবলেম হবে কি, তখন আপনি একটা আইন জারি করলেন বা আপনার একটা মানে আপনি একটা নতুন প্রজেক্ট করতে চাচ্ছেন, তখন মাননীয় স্পিকার ওটা বাস্তবায়িত হবে না বা জনগণের মধ্যে ভীতি সৃষ্টি হবে। আর এইটা দূর করার জন্য জনগণের আস্থা অতিরিক্ত প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একটা সিম্পল কথা চিন্তা করেন, আজকে আমার জনগণ কিন্তু বিশ্বাস করে না ওই ভূমি অফিসের ওই চাকরি যারা করে তাদেরকে বিশ্বাস করে না। আজকে আমার জনগণ বিশ্বাস করে একটা সেনাবাহিনীকে মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার জানে ওই যে ভূমি অফিসে চাকরি করতেছে তারা 2 বেলা ঘুষ এবং দুর্নীতি করে মাননীয় স্পিকার। আর এই কারণে মাননীয় স্পিকার তারা সেনাবাহিনীর প্রতি অধিক বেশি নির্ভরশীল থাকে মাননীয় স্পিকার। আর এই কারণেই আমরা ম্যাজিস্ট্রি ক্ষমতা তাকেই দিতে চাইতেছি যার সাথে আমার জনগণের আস্থা আছে। অর্থাৎ মাননীয় স্পিকার, তার বিরুদ্ধে আমার জনগণ প্রশ্ন তুলতে পারবে না মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার আসি আমার দেশের নিরাপত্তা। মাননীয় স্পিকার, আমার জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রি ক্ষমতা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কেন মাননীয় স্পিকার, আপনি চিন্তা করুন আপনার দেশে যখন সন্ত্রাসী হামলা কাণ্ড চলবে তখন মাননীয় স্পিকার আপনি কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন? তখন কি আপনি যে কোনো ইনস্ট্যান্ট একটা আইন দিতে পারবেন? অবশ্যই পারবেন না। কিন্তু মাননীয় স্পিকার, আপনার দেশে যদি এই যে ম্যাজিস্ট্রি ক্ষমতা থাকে সেনাবাহিনী, তাহলে আপনি করতে পারবেন কি, তাহলে আপনি ইজিলি ওই যে সেনাবাহিনী সে ইজিলি মানে এনি হাউ খুব অল্প সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে সে পরিস্থিতি ঠান্ডা করতে পারবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সীমান্ত উত্তেজনা গুলো যে হয়, যে সীমান্ত যে ফাইট গুলো হয়, এইগুলো কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনার একটা আইন জারি করা বা আপনার একটা ফোর্সকে পাঠানো, এটা অত্যাধিক বেশি সময় পড়ে যায়, যার কারণে মাননীয় স্পিকার সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রি ক্ষমতায় থাকে ইনস্ট্যান্টলি একটা ডিসিশন, ইনস্ট্যান্টলি একটা কাজ তারা করতে পারে। এতে আমার জাতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা যুক্তিতে আসি, সেটা হচ্ছে আমার জরুরি পরিস্থিতিকে মানে দ্রুত প্রতিক্রিয়া করা। অর্থাৎ মাননীয় স্পিকার, কিছু সময় দেখা যায় কি আমার অনেক বেশি পরিস্থিতিগুলো হাতের বাইরে চলে যায়, সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, যেমন সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা, এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার মাস্ট যে একটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার সেনাবাহিনী। কারণ মাননীয় স্পিকার, সেনাবাহিনী ইনস্ট্যান্টলি একটা ডিসিশন নিতে পারতেছে উইদাউট ওপর হ্যান্ডে মানে আপার হ্যান্ডের যে লোকগুলো আছে তাদের মানে তাদের ডিসিশন, তাদের চয়েস ছাড়াই মাননীয় স্পিকার, যার কারণে তারা অতি তাড়াতাড়ি একটা ডিসিশন মেক করতে পারতেছে। মাননীয় স্পিকার, আপনি চিন্তা করেন আমেরিকার টুইন টাওয়ারের ঘটনা, সেইখানে যে টুইন টাওয়ারের লাদেন বোমা ফেলছিল, তখন ওই সময়টা আমেরিকা মানে ওই যে এলাকা, সেই এলাকা দ্রুতভাবে কিভাবে সাপোর্ট দিছিল বা কিভাবে এটা নিয়ন্ত্রণ করছিল, এটা নিয়ন্ত্রণ করছিল সেনাবাহিনী ম্যাজিস্ট্রি ক্ষমতার প্রবলে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশাসনিক দুর্বলতা থাকে কিন্তু মাননীয় স্পিকার, প্রত্যেকটা দেশের জন্য প্রশাসনিক যে দুর্নীতি বা রাজনৈতিক যে চাপ থাকে সেটা কিন্তু থাকে। ফলে মাননীয় স্পিকার হয় কি, পাচারকারীদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে একটা ডিল হয়, যার ফলে পাচারকারীরা খুবই সহজে অপকর্ম করতে পারে। আর এই ক্ষমতাটা
ক্ষমতাটা যদি মানে ম্যাজিস্ট্রেট ক্ষমতা যদি সেনাবাহিনীর কাছে দেওয়া হয়, তাহলে মানুষ স্পিকার সেনাবাহিনী কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গদের ভয় পায় না, কারণ তাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই নাই, সেনাবাহিনী যথেষ্ট একাই আছে। আর এই কারণে মানুষ স্পিকার সেনাবাহিনী, আমি 20 সেকেন্ড একটা সময় দিয়ে নিচ্ছি, আর এই কারণে মানুষ স্পিকার সেনাবাহিনী কিন্তু রাজনৈতিক চাপ ঊর্ধ্বে করে তারা এই যে পাচারকারী বা বিভিন্ন অশৃঙ্খলা তৈরি হয় এগুলোকে রোধ করতে পারে মানুষ স্পিকার। আর এই কারণে মানুষ স্পিকার মনে করি যে সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে সমর্থন করি মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডিপিএম রেদওয়ান আহমেদ অর্ককে। পর্যায়ে বক্তব্য রাখবেন ডিএলও তৌফিকুর রহমান সোহান। তৌফিকুর রহমান সোহান, আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? Hello, am I audible? Yes, loud and clear. Okay, starting my speech in 3, 2, 1. দেখেন স্যার, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ থেকে গভর্নমেন্ট সাইড থেকে এই জিনিসটা এখনো ক্লিয়ার না যে সেনাবাহিনীকে যে আপনি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছেন এর মাধ্যমে তারা কি কি করতে পারে। আমি যদি একটু এদিকে আসি, প্রথমত তারা যে কোনো ধরনের দেশের যে কোনো ধরনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, তারা যে কোনো জনগণকে যে কোনো পরিস্থিতি দাঁড় করাইতে পারে, তারা যে কোনো সমাবেশ থামাতে পারে, বা যে কোনো তাদের মন মতো যে কোনো কাজ করতে পারে, যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এটা হলো ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মাধ্যমে যে তাই কাজগুলো করতে পারে। এখন দেখেন আপনার দেশকে বর্তমানে এই কাজগুলো করার জন্য আলাদা লোক আছে কিনা, বা আপনার এই কাজগুলো করার জন্য বর্তমান পরিস্থিতিতে ওই সেনাবাহিনীকে লাগবে কিনা, তাহলে ডিবেটটা এইখানে মাননীয় স্পিকার। আপনি দেখেন, হ্যাঁ তারা বললো যে এক্সট্রিম সিচুয়েশনে তারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিবে। হ্যাঁ, এটা আমরা বলছি, হ্যাঁ আপনি খুব এক্সট্রিম সিচুয়েশন যখন একেবারে আউট অফ কন্ট্রোল আপনি দিতে পারেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের অবস্থায় আমরা মনে করি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। প্রথমত তারা খুব জোর দিয়েছে যে জাতীয় নিরাপত্তার উপরে। মাননীয় স্পিকার, আপনি দেখেন আপনার সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে নিরাপত্তার জন্য, তো নিরাপত্তার জন্য সেনাবাহিনীর জায়গায় থাকুক, তাকে কেন এই দেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলো কাজ করার জন্য আপনার অলরেডি একটা মিডিয়াম রয়েছে, আপনার সিভিল শিক্ষিত ম্যাজিস্ট্রেট রয়েছে যারা এই কাজগুলো করতে পারে, সেখানে কেন আপনার সেনাবাহিনীকে আনতে হবে? এরপর তারা আমাকে এসে বলে গেল যে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য নাকি সেনাবাহিনীকে আনতে হবে। স্যার দেখেন, আপনার দেশের র্যাব, পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে এই কাজগুলো করার জন্য, আপনি ওই ডিপার্টমেন্টকে শক্তিশালী করুন। কেন আপনাকে এমন একটা বাহিনী আনতে হবে যে বাহিনীকে ট্রেন করা হয় খুব হার্শলি, যে বাহিনীকে ট্রেন করা হয়েছে খুব অ্যাগ্রেসিভলি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, যারা একটা জিনিস বুঝে মারো না হয় ধরো, এই টাইপের জিনিসগুলো যারা বুঝে, তাদেরকে আপনি কেন আনতে হবে দেশের এইসব অভ্যন্তরীণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে, ক্ষুদ্র আইনানুগ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য? আপনি দেখেন, আপনার এর জন্য মোবাইল কোডের ব্যবস্থা নিতে পারেন। আপনি মোবাইল কোডের কার্যকরী পদ্ধতিটা অলরেডি প্রুভেন, এটা আমরা বিভিন্নভাবে দেখতে পারতেছি। আপনি মোবাইল কোড বেশি বাড়িয়ে দেন বা ইত্যাদি জায়গায় পুলিশ টহল বৃদ্ধি করেন, এইভাবে আপনি যে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন। তারা বললো যে একটা দাঙ্গা হাঙ্গামা এগুলো সৃষ্টি তখন কি হবে। দেখেন, আপনি আবারও বলতেছি, এই জিনিসগুলো দেখার জন্য না আপনার পুলিশ র্যাব এই ধরনের বাহিনী রয়েছে, এইসব জিনিস সেনাবাহিনী না। সেনাবাহিনীর রক্ষা হলো দেশের জাতীয় প্রতিরক্ষা করা, দেশকে অন্য দেশের শত্রুত্ব আক্রমণ থেকে রক্ষা করা। হ্যাঁ, এক্সট্রিম সিচুয়েশন আপনি আনতেই পারেন, এটা আমাদের না নাই, বাট আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করি এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, তারা আমাকে এসে বলে গেল যে আস্থা বৃদ্ধি। স্যার আপনি দেখেন, আপনাকে যখন একটা সেনাবাহিনী পথে ঘাটে আটকাবে, আপনাকে একটু সন্দেহজনক হলে বা আপনাকে তার পছন্দ না হলে আপনাকে রাস্তাঘাটে আটকিয়ে ফেললো, বা আপনার যে কোনো আপনি কোনো একটা যৌতিক আন্দোলনে গেলেন, তখন তারা আপনাকে আটকালো একটা ইস্যু দেখিয়ে, তখন কিন্তু মানুষ এই আস্থাগুলো থাকে না, তখন এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়। কেন? সেনাবাহিনী কোনো জবাবদিহিতামূলক বাধ্যবাধকতা থাকে না, তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, ইচ্ছা মতো আইনের অনুযায়ী কাজ করতে পারে, আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলোর পরোক্ষা না করে। তাই মানে এইসব ক্ষেত্রে জনগণ আস্থা তৈরি হয় না, বড় এক পর্যায়ে যে ক্ষোভ সৃষ্টি এবং তারা আস্থা হারায় এই বাহিনীর উপর। এবার আপনি আসেন না, নমস্কার, আমরা কেন মনে করি যে সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া প্রয়োজন নয়? প্রথমত হলো আমরা যে বলে গেলাম সামরিক শাসনের দিকে ধাবিত হওয়া, আমরা কখনো বলি নাই সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া মানে সামরিক শাসন হওয়া। আমরা বলেছি সামরিক শাসনের দিকে ধাবিত হওয়া, যেটা আমার দলের প্রথম স্পিকার খুব ভালো এক্সপ্লেন করে দেখছে। এরপর আসেন যে মানবাধিকার লঙ্ঘন। স্যার আপনি দেখেন কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়। প্রথমত, সেনাবাহিনী চাইলে যখন তখন কাউকে অ্যারেস্ট করতে পারে, যখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি অ্যারেস্ট করতে পারে। তারা মিছিলের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যে যৌক্তিক মিছিল হোক তারা মিছিলের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তারা
তারা মানুষের উপর চড়াও হতে পারে, তারা মারধর টাইপের জিনিস করতে পারে, যেটা সেনাবাহিনীর জন্য খুবই সাধারণ বিষয়। কেননা তাদেরকে ট্রেন করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভলি, তারা এই কাজগুলো করতে পারে। ফলে এই যে একটা জবাবদিহিতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানুষের মধ্যে যে ভীতি হয়, ভীতির কারণে সংগঠনরা এদের বিরুদ্ধে যাতে কথা বলতে সাহস পায় না, কেননা এরা তাকে গ্রেফতার করতে পারে। এই যে ভীতির কারণে ফলে মানুষ এদের বিরুদ্ধে যে কথা বলতে সাহায্য পায় না, যেটা বর্তমান যে ম্যাজিস্ট্রেট তাদের আন্ডারে তারা বলতে পারে, কিন্তু এই সেনাবাহিনীর আন্ডারে তারা বলতে পারে না। ফলে জবাবদিহিতা বিলুপ্ত হওয়ার একটা সুযোগ তৈরি আসে। এবার আপনি দেখেন, আপনি যদি বিগত উদাহরণ দেখতে পারেন, 2027 সালে সেনাবাহিনীরা কিন্তু 50,000 গুম হয়েছিল, যার কোনো বিচার কিন্তু হয়নি মানুষের। ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষিতে এই সেনাবাহিনী হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে কখনো সফল ছিল না। আজকের দিনও, আজকে যখন দেশ একটা স্বাভাবিক পর্যায়ে যাইতেছে, সেই পর্যায়ে যে আজকের দিনে ক্ষমতা দিয়ে কখনোই একটা ভালো সিদ্ধান্ত হতে পারে না। আত্মঘাতী সিদ্ধান্ত হবে, আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনি দেখেন সেনাবাহিনী যখন আপনি ম্যাচ ক্ষমতা দেবেন, তখন তারা ফেস হিসেবে কাজ করবে, একটা দেশের ফেস হিসেবে কাজ করার ফলে তখন কি হবে, তারা রাষ্ট্রের মর্যাদার নাম দিয়ে তাদের বিভিন্ন অপকর্ম ধামাচাপা দিতে পারে মানুষকে। এই জিনিসের সম্ভাবনা খুবই প্রবল। তাই আমরা মনে করছি যে এই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া উচিত নয়। মাননীয় স্পিকার, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সেনাবাহিনীকে যেভাবে ট্রেন করা হয়েছে, সেভাবে তারা জনগণকে খেলে করবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আপনার একজন সিভিল অফিসারকে, আপনার একজন সিভিল ম্যাজিস্ট্রেট খুব ভালোভাবে ট্রেন করা হয়েছে আপনার জনগণকে কিভাবে দেখতে হবে, আপনার জনগণকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, বা ক্ষুদ্র ক্ষুদ্র যে ইগুলো আছে ওইগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিসগুলো একজন সিভিল ম্যাজিস্ট্রেট ভালো জানে একজন সেনাবাহিনীর থেকে। তাই আমরা মনে করি যে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি, আপনার আইন ডিপার্টমেন্টকে শক্তিশালী করা একটা ভালো সিদ্ধান্ত হবে এই পরিস্থিতিতে, রাদার দেন আপনার সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়। তাই আমরা মনে করি আজকের কোনো সেন্স এনেছে। তাই আমরা মনে করি আজকের সংসদে এই প্রস্তাবে গৃহীত কোনো প্রশ্ন থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ ডিএলও তৌফিকুর রহমান সোহানকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গভর্নমেন্ট হুইপ ইফতিয়াদ আহমেদ ইফাত। জি, আমাকে শোনা যায়? ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। 3, 2, 1। আচ্ছা মাননীয় স্পিকার, প্রথমে অপোজিশনের কিছু কথায় আসি। মাননীয় স্পিকার প্রথমে লিডার অপোজিশন আমাকে বলে গেছে যে মাননীয় স্পিকার, সেনাবাহিনীকে জুলাই বিপ্লবের পর ক্ষমতা দেওয়ার পর নাকি সন্ত্রাস বাইরে গেছিল। মাননীয় স্পিকার কোনো সাধারণ বুদ্ধিভিত্তিক মানুষ এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। কারণ মাননীয় স্পিকার, আপনি যেখানে দেখতে পারবেন যে সন্ত্রাসীরা ক্রমে সংখ্যা লঘুদের উপর যখন আক্রমণ করছিল, যখন থানাগুলো তারা পুরাই ফেলতেছিল, যখন মন্দিরগুলো তারা ধীরে ধীরে ধ্বংস করতেছিল মাননীয় স্পিকার, তখন সেই ক্ষেত্রে আমার সেনাবাহিনী আসে এই দাঙ্গা হাঙ্গামাগুলো কন্ট্রোল করে সেই সব সন্ত্রাসীকে ধরে মাননীয় স্পিকার যে পিটানি দিছে, সেই পিটানি দেখে আর সন্ত্রাসীগুলো থামে গেছে মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, যেসব জিনিস আমরা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত দেখে আসছি, এই জিনিসগুলো অস্বীকার করার কোনোভাবে সুযোগ নেই মাননীয় স্পিকার। দ্বিতীয়ত তিনি বলে গেছেন যে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, ধরলাম যে যুগের পর যুগ আওয়ামী লীগ সেনাবাহিনীর সাথে কাজ করে গেছে, কিন্তু মাননীয় স্পিকার তাহলে আমার প্রশ্ন যে জুলাই বিপ্লবে কেন সেই সেনাপতি আমার ফ্যাসিস্টকে দেশ থেকে সরাই দিল মাননীয় স্পিকার? এই প্রশ্নটা আমার বিপক্ষের কাছে রয়ে যায় মাননীয় স্পিকার। সেনাবাহিনীর অর্থই হচ্ছে রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ নিরপেক্ষ মাননীয় স্পিকার। কাজে সেনাবাহিনীর সংজ্ঞায়নের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আমার উপেক্ষা করলে কোনোভাবেই চলে না মাননীয় স্পিকার। তারপরে আছে যে আর্মিকে মূলত ট্রেনিং দেওয়া হয় শুধু যুদ্ধক্ষেত্রে ফিট থাকার জন্য। মাননীয় স্পিকার, বাস্তবতায় আসেন মাননীয় স্পিকার, যখন একটা দেশে একটা এক্সট্রিম সিচুয়েশন সৃষ্টি হয়, যে সিচুয়েশনের কথা আমার পিএম বলে গেছে মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার আমার দেশের সরকারের বা দেশের যেই তত্ত্বাবধায়ক সরকারের থাকুক তার কাছে দায় হয়ে পড়ে মাননীয় স্পিকার সেনাবাহিনীর কাছে এই ব্যারিস্টের দায়িত্বটা আমার হস্তান্তর করা মাননীয় স্পিকার। এই আপনার এই প্রেক্ষাপটটা বাংলাদেশেও চলে, এই প্রেক্ষাপটটা আপনার ইউএসএও চলে মাননীয় স্পিকার। কাজে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। লিডার অপোজিশন আরো বলে গেছে যে আর্মিরা নাকি নিজেদের যাই ক্ষমতা পাওয়ার পর যা ইচ্ছা তাই করে মাননীয় স্পিকার। 1000টা কেসের মধ্যে 10টা কেস আপনি আমাকে এরকম দেখাইতে পারবেন মাননীয় স্পিকার, কিন্তু বাকি 999টা কেসে যে সেনাবাহিনী আমার জনগণের পক্ষে কাজ করে গেছে, সেই 990টা কেস আপনি উপেক্ষা করতে পারবেন না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত তিনি আরো বলে গেছেন যে তিনি মূলত সামরিক শাসনটা টেনে নিয়ে গেছেন মাননীয় স্পিকার। আমরা কি বলছি, আমরা সামরিক শাসনের জন্য তো আমরা ম্যাজিস্ট্রেট ক্ষমতা সেনাবাহিনীকে দিচ্ছি না। আমরা তো এরকম পাগল হয়ে যায় না যে তাকে আমরা ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে এমন ভাবে দিব যে যাতে সে সামরিক শাসনটা কায়েম করতে পারে মাননীয় স্পিকার। আমরা তাকে একটা এক্সট্রিম সিচুয়েশন সৃষ্টি করে দিচ্ছি মাননীয় স্পিকার, যেখানে একটা এক্সট্রিম সিচুয়েশন আমার আসতেছে, সেক্ষেত্রে আমি সেনাবাহিনীকে সেই দায়িত্বটা দিতেছি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমার কনটেক্সটটা আমার আগে বোঝা দরকার মাননীয় স্পিকার। তারপর ডিএলও বলে গেছে মাননীয় স্পিকার যে সেনাবাহিনীর অল্টারনেটিভ দেখা গেছে, সে আমাকে বলছে যে অন্যান্য ডিপার্টমেন্ট আছে মাননীয় স্পিকার। যখন দাঙ্গা হাঙ্গামা এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে, যখন মাননীয় স্পিকার জেলার থানাগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে,
যখন আমার সরকারি আমলা, র্যাব, পুলিশ আর আনসারদেরকে ধরে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় মাননীয় স্পিকার, সেই পরিস্থিতিতে আমার কাছে মাস্ট হয়ে পড়ে যে সেনাবাহিনীকে সে দায়িত্বটা হস্তান্তর করার জন্য মাননীয় স্পিকার। কারণ এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখানে ব্যর্থ হয়ে গেছে মাননীয় স্পিকার। আর এই সিচুয়েশনটাই আমরা দেখাই গেছি মাননীয় স্পিকার। সে বলে গেছে যে মানবাধিকার লঙ্ঘন, আর্মিকে ক্ষমতা দিলে মানবাধিকার লঙ্ঘন হতে পারে মাননীয় স্পিকার। আর্মিকে ক্ষমতা না দিলে কি হতো সেই জিনিসটা তারা ক্লিয়ার করে যেতে পারে না মাননীয় স্পিকার। আর্মিকে ক্ষমতা না দিলে আপনার এই মানবাধিকার আরো বেশি লঙ্ঘিত হয়ে যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা বলছে যে সিভিল ম্যাজিস্ট্রেটরা বেশি প্রশিক্ষিত এই বিষয়ে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার আপনার ওই সিভিল ম্যাজিস্ট্রেটের দুর্নীতিগ্রস্ত হওয়া আরো বেশি আরো সম্ভাবনা খুব বেশি আর্মির তুলনায় মাননীয় স্পিকার, যেটা যুগের পর যুগ ধরে আমি আপনাকে রেকর্ড দেখাইতে পারবো মাননীয় স্পিকার। আপনি এর বদৌলতে রেকর্ড আমাকে খুব কমই দেখাইতে পারবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ওয়ার্ল্ড কম্পারিজনে আসি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমাদের ওয়ার্ল্ডে সেনাবাহিনী আর জনগণের মধ্যে শক্ত একটা বন্ড আছে। জনগণের উপর সেনাবাহিনীর উপর জনগণের ফুল একটা ট্রাস্ট আছে মাননীয় স্পিকার। এখানে দুর্নীতি হওয়ার সুযোগ খুবই কম। এখানে একটা এক্সট্রিম সিচুয়েশনে, খারাপ পরিস্থিতিতে আমরা আইন প্রণয়ন করতে পারবো স্পিকার, যেই পরিস্থিতিটা আমি আর্মিকে দিয়ে গেছি মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমার সেই সকল পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে আর যে সিচুয়েশনটা আমি দেখে গেছি সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে আমার খুব কম কষ্ট হইতেছে মাননীয় স্পিকার। এক্ষেত্রে আর্মির মতো একটা ট্রাস্টওয়ার্দি সংগঠন দিয়ে আমি এই দাঙ্গা হাঙ্গামাগুলো খুব সহজে কমাই নিয়ে আসতে পারবো মাননীয় স্পিকার। আমার অপোজিশন যে সকল কেসে ব্যর্থ হয়ে যায় মাননীয় স্পিকার, তাদের ওয়ার্ল্ডে, অপোজিশনের ওয়ার্ল্ডে ম্যাজিস্ট্রেটরা অসৎ ব্যবসায়ী আর স্মাগলারদের কাছ থেকে টাকা খায় মাননীয় স্পিকার। এই অসৎ ব্যবসায়ীরা যখন টাকা খায় তখন সেই স্মাগলার গুলা তাদের পাচার কাজ কিংবা অসৎ কাজগুলো চালিয়ে যেতে পারে মাননীয় স্পিকার। কিন্তু এই স্মাগলার গুলা, এই অসৎ ব্যবসায়ী গুলা একটা সেনাবাহিনীর কাছে যায় সেই টাকা ঘুষ দিতে 100 বার ভেবে নেবে মাননীয় স্পিকার, তারা সেই সাহসটা পাবে না মাননীয় স্পিকার। এই কেসে আমার পজিশন টিম জিতে যায় মাননীয় স্পিকার, এই কেসে মাননীয় স্পিকার। কারণ আমার ওয়ার্ল্ডে আমি সেনাবাহিনীর স্কোপটাই সেরকম বড় রাখছি মাননীয় স্পিকার, যেখানে আপনার জনগণ পুরোপুরি আমার সেনাবাহিনীকে ট্রাস্ট করতে পারবে এবং দুর্নীতি কমানোর ক্ষেত্রে আমার সেনাবাহিনী বড় একটা অবদান রাখতে পারে মাননীয় স্পিকার। আমার পিএম সম্পূর্ণ ক্যারেক্টারাইজেশন আর আমাদের সিচুয়েশনটা ক্লিয়ার করে দিয়ে গেছে মাননীয় স্পিকার। আমার ডিপিএম উদাহরণ দেখা গেছে যেখানে আমেরিকার টুইন টাওয়ারে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পরিস্থিতিটা পরবর্তীতে আমার সেটআপ দেওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমার পরে সেই আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিতে হয় মাননীয় স্পিকার। তো সেই ক্ষেত্রে আমার অপোজিশন কিভাবে এই পাওয়ারকে অস্বীকার করে সেটা তারা দেখা যেতে মাননীয় স্পিকার। 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আমার অপোজিশন বলে গেছে যে সামরিক শাসনের চেষ্টা, যেটা মূলত আমাদের কিছুর সাথে খাটে না মাননীয় স্পিকার। আমাদের কনটেক্সট দিতে হবে, আমরা কনটেক্সটটা তাদেরকে কি দিছি মাননীয় স্পিকার। আমরা একটা এক্সট্রিম সিচুয়েশনে আমরা এই পাওয়ারটা আমরা আর্মির কাছে হস্তান্তর করতে চাইছি, তাই মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ গভর্নমেন্ট হুইপ ইফতিয়ার আহমেদ ইফাতকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অপোজিশন হুইপ মেহরা ইসমাত। Am I audible? Yes, loud and clear. শুরু করছি আমার বক্তব্য 3, 2, 1। ধন্যবাদ স্যার। স্যার দেখেন আজকের মোশনটা কি ছিল? আজকের মোশনটা ছিল এই সংসদ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে সমর্থন করে, এর বিপক্ষে অবস্থান করছে। এখন স্যার পুরা সাইড গভর্নমেন্ট থেকে শুরু করে ওয়েব পর্যন্ত তিনজনে আপনাকে একটাই কনসার্ন দেখানোর ট্রাই করছে যে তারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মাধ্যমে একটা এক্সটেন্ড সলিউশন দিতেছে। কিন্তু আপনি যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতাটা দিয়ে দিচ্ছেন পুরোটা দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, সে কি আসলে এক্সট্রিম সলিউশন দিচ্ছে না পুরা শাসন ক্ষমতাটাই তার আন্ডারে নিয়ে নিচ্ছে, সেটা এখনো পর্যন্ত সাইড গভর্নমেন্ট থেকে দেখা যেতে পারে নাই। শুধু এক্সট্রিম সলিউশনটাই বইলা গেছে, কিন্তু আসলে যেটা যে পুরো একটা সামরিক শাসনের দিকে চলে যায় সেটা একবারও তারা খেয়াল করে নাই। তাদের পুরো বক্তব্যে শুধু তারা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে একটা এক্সট্রিম সলিউশন হিসেবে দেখা গেছে। স্যার দেখেন তারা আর দেখা গেছে কি এই সেনাবাহিনীকে একটা ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার পরে তারা একটা নিরপেক্ষতা শৃঙ্খলার দিক থেকে সেনাবাহিনীকে শ্রেষ্ঠ এবং নিরপেক্ষতা দিতেছে। কিন্তু মাহিরা ইসমাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। Mahira Ismat, can you hear me?
মাহির ইসমাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা সমস্যা। মাহির ইসমাত, ক্যান ইউ হিয়ার মি? আরে মেসেজ দিতে কইলাম তো। মাহির ইসমাত, আপনার কোনো পার্সোনাল টক থাকলে আপনি কাইন্ডলি একটু মাইকটা অফ করে কথা বলবেন। হ্যালো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার হচ্ছে একদম মানে আপনি যখন স্পিচ দিচ্ছিলেন আপনার ভয়েস একদম আসেনি। তো আপনারটা কি এখন ঠিক হবে? মানে এখন কি আপনি একদম পারফেক্ট স্পিচ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, আই গেস আপনি যেহেতু আপনার স্পিচের মোস্ট অফ দ্য লাইনসই কাট হয়ে গেছে, আমার মনে হয় আপনাকে আরেকটু টাইম দেওয়া যেতে পারে। So I would like to respond to my authority. Vote one, is it fair? মাহিরা ইসমাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি একটু কাইন্ডলি এখন একটু রেসপন্স দেন। শুনতে শুনতে পাচ্ছেন? জি। ওকে। আচ্ছা, আপনার টাইমটা আমি এখন থেকে আবার স্টার্ট করছি। অ্যাজ নেট ইস্যুস আমরা কনসিডার করছি, অনেক জায়গায় নেট ইস্যুস অনেকের। তো আপনি আবার আপনার স্পিচটি শুরু করুন, আমরা আপনার টাইমটি এখন থেকে কাউন্ট করব। ওকে। কাইন্ডলি। আচ্ছা, ওয়েট উনি কি মানে শুরু থেকে স্পিচ শুরু করছে? জি, কজ ওনার মোস্ট অফ দ্য লাইনসই আই গেস মিস হয়ে গিয়েছে। হ্যাঁ, ফাইন। ভাইয়া কোনো প্রবলেম হবে? কজ যেহেতু উনি একটা স্পিচ দিচ্ছিলেন, ওনার মোস্ট অফ দ্য লাইনস মিস হয়ে গেছে টেকনিক্যাল ইস্যুস এর জন্য। সো হোয়াট শুড উই ডু নাও? ওকে, ফাইন, ইউ ক্যান কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। মাহির ইসলাম, এবার একটু প্লিজ খেয়াল রাখবেন এন্ড আপনি আপনার স্পিচটি শুরু করতে পারেন। জি, শুরু করছি আমার বক্তব্য। 3, 2, 1। থ্যাংক ইউ স্যার। স্যার দেখেন, আজকের এই সংসদের মোশনটা কি ছিল? আজকের এই সংসদের মোশনটা ছিল হচ্ছে এই সংসদ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে সমর্থন করে। আমি এবং আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই জিনিসটির বিপক্ষে অবস্থান করছি। স্যার, আজকে সাইড গভর্নমেন্ট থেকে আপনাকে একটা কনসার্ন দেখাই যাওয়ার ট্রাই করে যে এই তারা সেনাবাহিনীকে ম্যাজেস্টিক ক্ষমতাটা দিতেছে শুধুমাত্র একটা এক্সট্রিম সলিউশনের জন্য। কিন্তু যখন তারা যে এই সেনাবাহিনী ম্যাজেস্টিক ক্ষমতাটাকে দিচ্ছে, সেটা কি আসলে কি শুধু এক্সট্রিম সলিউশনে করতেছে, না সেটা ধীরে ধীরে একটা সামরিক শাসনের দিকে চলে যাচ্ছে? সেটা আজকে সাইড গভর্নমেন্ট থেকে মেকানিজম আসে নাই। তারা প্রপারলি বলে গেছে সলিউশন দেয়, সলিউশন জন্য তারা সেনাবাহিনীকে এক্সট্রিম সলিউশনের কারণে যে সেনাবাহিনী ক্ষমতাটা দেওয়া হচ্ছে, এই এক্সট্রিম সলিউশনের পাশাপাশি সেনাবাহিনী তার আন্ডারে নিয়ে নিতে পারে নিশ্চয়তা, কিন্তু দেখা গেছে যে তারা সেনাবাহিনীকে নিশ্চয়তা দিচ্ছে সেনাবাহিনী নিরপেক্ষ, তারা শৃঙ্খলার দিক দিয়ে শ্রেষ্ঠ। কিন্তু স্যার দেখেন, এখন যখন আপনি যখন পুরো একটা ম্যাজেস্টিক ক্ষমতায় দিয়ে দিচ্ছেন, তখন যে সে বাহিনীটা নিরপেক্ষ থাকবে নিশ্চয়তা নাই হয়ে উঠতে পারে। বিগত যখন দিকে তাকাই স্যার, রেকর্ড গুলোর দিকে যখন তাকাই, সে রেকর্ড গুলো এমন ছিল যে তারা দেশের একটি গণতান্ত্রিক দেশের সংবিধান পরিবর্তনের মতো কাজ করে গেছে। এখন যখন আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছেন, তারাও যে এমন কাজ করবে না তার কোনো নিশ্চয়তা নাই। স্যার,
পুরো সাইড গভর্নমেন্ট থেকে আজকে যদি ডিবেটের ওয়ার্ল্ড কম্পারিজন আমি করতে যাই, সাইড গভর্নমেন্টের ওয়ার্ল্ডে তারা কি দেখা গেছে? সাইড গভর্নমেন্ট ওয়ার্ল্ডে তারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট সমর্থন করতেছে, তারা তাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছে, কিন্তু তারা তাদের হওয়ার কারণে যে তাদের ওয়ার্ল্ডে একটা সামরিক শাসন গড়ে উঠতেছে, এই সামরিক শাসনটা যে তাদের ওয়ার্ল্ডে এফেক্ট ফেলতেছে। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে স্যার দেখেন, আমরা যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছি না, সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা খাতটাকে সামলাচ্ছে, দেশের নিরাপত্তাটুকু দিচ্ছে, এবং ম্যাজিস্ট্রেট ক্ষমতাটাকে প্রশাসনিক ভাবে আমরা নিয়ন্ত্রণ করতেছি, তখন দুই দিকের সমন্বয়ে আমরা আমাদের ওয়ার্ল্ডে একটা তাদের ওয়ার্ল্ডে যখন তারা সেনাবাহিনীকে দিচ্ছে, আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে না স্যার। আর স্যার আমরা এই জিনিসটাকে সমর্থন করতেছি না। আজকের ডিবেটে স্যার দেখেন আমাদের সাইড থেকে মেইন কনসার্নটা কি ছিল? মেইন কনসার্নটা ছিল আমরা যখন একটা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে দিই, এখানে একটা নীতির লঙ্ঘন করতেছে, সামরিক একটা শাসনের যেটা দেশে সৃষ্টি করতেছে। এই জন্য স্যার দেখেন আমরা ধন্যবাদ স্যার। ভাইরাস বাট আপনি কি আপনার স্পিচ শেষ করেছেন? জি ওকে, থ্যাংক ইউ অপোজিশন হুইপ মাহিরাত মাতকে। এ পর্যায়ে আমাদের গাঠনিক পর্যায়টি শেষ হলো, এন্ড আমরা দেখলাম আমাদের প্রত্যেক ডিবেটার্সই তাদের নিজ নিজ অবস্থান থেকে খুব সুন্দরভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছে। এই পর্যায়ে আমরা একদম সর্বশেষ রাউন্ডে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের রিবাটল রাউন্ড। তো এখন হচ্ছে আমরা আমাদের রিবাটল রাউন্ডে স্পিকারদের ডাকবো। সো ফার্স্টে আমি ডাকবো তৌফিকুর রহমান সোহানকে। ডিয়ালো। তৌফিকুর রহমান সোহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Am I audible? Yes, loud and clear. আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। আচ্ছা দেখেন স্যার, আজকে সাইড গভর্নমেন্ট থেকে আমাকে অনেকগুলা ভালো কেস দেখানো হয় যে তারা আস্থা বৃদ্ধি করবে, নিয়ন্ত্রণ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, দেন আদালতের নিরাপত্তা এই সাইটগুলো বাড়াবে, বাট এর কোনো প্রপার মেকানিজম তারা দেখাইতে পারে না। তারা এক প্রকার অনলাইনার দিয়ে গেছে। এরপর তারা আজকে সবচেয়ে বেশি জোর যেটা দিয়েছে সেটা হলো স্যার যে এক্সট্রিম কেসগুলোর জন্য আপনার সেনা শাসন প্রয়োজন, কিন্তু স্যার তারা আজকে দেখা যেতে পারে নাই যে আজকের দিনে ম্যাজিস্ট্রেট, সিভিল শিক্ষিত ম্যাজিস্ট্রেটদের তুলনায় সেনাবাহিনী কেন বেশি প্রয়োজন বা সেনাবাহিনী তাদের থেকে ভালো কিভাবে করবে, এই জিনিসটা তারা তাদের পুরো ডিবেটে আজকে দেখা যেতে পারে নাই। তাই মনে করে এই সাইডটাতে আমরা জিততেছি। এবার দেখেন স্যার, আজকের ডিবেটে তারা মূলত আমাকে দেখাইছে যে সেনাবাহিনী প্রভাবমুক্ত, তারা চেইন অফ কমান্ডে আবদ্ধ। হ্যাঁ স্যার, এটা আমরাও মানতেছি, কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি দেখেন স্যার? এই সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বা আপার হেডের যে লোকগুলো রয়েছে, এই লোকগুলো কিন্তু স্যার এক প্রকার রাজনৈতিক প্রভাবযুক্ত, ফলে অনেক ডিসিশন আমরা দেখেছি যেটা পরবর্তীতে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের ফেভারে আসে স্যার। এবার আপনি দেখেন, তারা আমাকে বলে গেল যে তারা দেশের অভ্যন্তরীণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, দেন সিচুয়েশন ওয়াইজ ডিসিশন নিবে। হ্যাঁ, আমরা মানতেছি সিচুয়েশন ওয়াইজ ডিসিশন নিবে, কিন্তু কিভাবে নিবে এর কোন মেকানিজম তারা দেখাইতে পারে নাই স্যার। এখন আপনি দেখেন, তারা বলতে চায় যে সিচুয়েশন ওয়াইজ ডিসিশন নিবে, বাট একটা ম্যাজিস্ট্রেট থেকে সেনাবাহিনী কিভাবে ভালো ডিসিশন নিবে এর কোনো মেকানিজম, কোনো ওয়ে তারা দেখা যেতে পারে নাই। সেখানে আমরা বলতেছি যে দেশের অভ্যন্তরীণ যে কাজগুলো একজন ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করে, বা যে সাধারণ যে ক্ষুদ্র ক্ষুদ্র আইন প্রয়োগ করা, এইগুলো কেন একজন ম্যাজিস্ট্রেট, একজন সিভিল শিক্ষিত ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী থেকে ভালো করবে, এই জিনিসটা আমরা আজকে পোর্ট ডিবেটে দেখা যাচ্ছে তারা এই জিনিসটাকে টাচ করে না। তারা শুধু একটা কথাই বারবার রিপিট করে গেছে যে এক্সট্রিম কেসগুলোতে সেনাবাহিনী বেটার, সেনাবাহিনী হ্যান ত্যান। বাট আমাদের কথা হলো আজকের দিনে সেনাবাহিনীর শাসনটা, ম্যাজিস্ট্রেট ক্ষমতা কেন প্রয়োজন, তারা এটা দেখা যেতে পারে না। হ্যাঁ, আমরা স্বীকার করতেছি যে এক্সট্রিম কেসগুলোতে সেনাবাহিনী বেটার করতে পারে, বাট আজকের দিনে কেন প্রয়োজন এর কোনো যুক্তি, কোনো মেকানিজম তারা দেখা যেতে পারে না। শুধু এক্সট্রিম কেস নেই পড়েছিল স্যার। এবার আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি স্যার, আমরা দেখানোর চেষ্টা করেছি যে আপনি যদি সেনাবাহিনী শাসন দেন, তাহলে কি হতে পারে, মানব অধিকার
একটা ঝুঁকি লঙ্ঘনের ঝুঁকি ব্যাপক হারে হতে পারে, যেটা প্রুভেন অলরেডি। এরপর আমরা আপনাকে দেখা যাচ্ছে যে জবাবদিহিতা হ্রাস, এটা আমরা প্রপার মেকানিজম সহ দেখাই গেছি। এবার যে সামরিক শাসন থেকে ধাপিত হয়, যেটা বাংলাদেশে আগেও ঘটেছে, 1971 বলেন, 2008-9 বলেন, এই দিকে যে ঘটেছে, এই জিনিসগুলা হতে পারে। আমরা বলি যে হবে, বাট এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এমন একটা রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা মনে করি আমাদের যে ওয়ার্ল্ড দেখাইছি, এই ওয়ার্ল্ডে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী থেকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা হাতে দেওয়ার তুলনায় আমার যে অভ্যন্তরীণ যে বাহিনীগুলো আছে, পুলিশ, সিভিল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, এই জিনিসগুলোকে শক্তিশালী করুন, আর এই জিনিসগুলোকে আরো স্ট্রং করে দিন। তাহলে কি হবে? তাহলে আপনার যে দেশের অভ্যন্তরীণ যে তারা কনসার্ন তুলেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা যে কনসার্ন তারা তুলেছে, এটা আরো ভালোভাবে করতে পারবে। আপনার যে যেসব অভ্যন্তরীণ সিচুয়েশন নিয়ন্ত্রণের জন্য যে বাহিনীগুলো আছে, আপনার র্যাব, পুলিশ, এগুলা আপনার সেনাবাহিনীকে শেখানো হয় তারা অ্যাগ্রেসিভলি কাজ করার জন্য, তাদের শেখানো হয় খুব হাসলি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। তাহলে তারা খুব ছোট ছোট বিষয়গুলো খুব হাসলি হ্যান্ডেল করবে। তার ফলে দেশের যে জনগণের মধ্যে খুব একটা অনাস্থা তৈরি হবে। আমরা মনে করি আজকে কথা বাতিল হওয়া উচিত। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ তৌফিকুর রহমান সোহানকে। পর্যায়ে বক্তব্য রাখবেন ডিপিএম রেদওয়ান আহমেদ অর্ক। Am I audible? Yes, loud and clear. Okay, starting my speech. 3, 2, 1. ধন্যবাদ মান স্পিকার, আমাকে পুনরায় সুযোগ করতে হচ্ছে। মান স্পিকার অপোনেন্ট বারবার একটা কথা বলতেছে যে আমরা নাকি কোনো মেকানাইজেশন দেখাইনি। মান স্পিকার, আমি আমার স্পিচে খুব ক্লিয়ারলি একটা মেকানাইজেশন দেখাইছি, তারা হয়তো এটা নোট ডাউন করে নাই, যে আমরা এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতাটাকে আমরা সরকারের আন্ডারে দিচ্ছি, এবং কোন পরিস্থিতিতে, অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা এক্সট্রিম পরিস্থিতিতে সেই পরিস্থিতিগুলো উল্লেখ করে দিচ্ছি। মান স্পিকার তারা আরেকটা কথা বলছে যে আমার নাকি যে সেনাবাহিনীরা, তারা মানে সেনাবাহিনী যে সামরিক শাসনে ধাবিত হচ্ছে, এটা তারা বারবার ক্লেম করছে যে ধাবিত হবে। কিন্তু মান স্পিকার, এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট ক্ষমতাটা, এটা কিভাবে যে সামরিক শাসনে ধাবিত হবে, সেটার যে একটা মেকানাইজেশন বা একটা সম্ভাব্য যে মেকানাইজেশন, সেটা কিন্তু তাদের পক্ষ থেকে আসেনি। মান স্পিকার আমি আমার স্পিচে ক্লিয়ারলি দেখাইছি যে কেন হবে না। কারণ মান স্পিকার, আমার যে সেনাবাহিনীকে যে আমি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছি, এটা মান স্পিকার একটা গভর্নমেন্টের আন্ডারে। অতএব মান স্পিকার, আমার গভর্নমেন্টের আন্ডারে যখন এই ক্ষমতাটা থাকে, তখন মান স্পিকার একটা দেশের কাঠামো বা রুলস রেগুলেশন অনুযায়ী সে পারে না হুটহাট করে একটা ক্ষমতা, বা আমার হুইপ গভর্নমেন্ট অপোজিশন হুইপ এসে যে বললো যে সংবিধান চেঞ্জ করে দিবে বা নিয়ম কানুন চেঞ্জ করে দিবে, এটা মান স্পিকার কখনই সে পারে না। মান স্পিকার, এবার মান স্পিকার আসি তাদের একটা যুক্তির কথা, যে জবাবদিহিতা ডিএলও থেকে এসেছিল। মান স্পিকার জবাবদিহিতা আপনি যতই বলুন না কেন, আপনার এখানে আউটকামটা কি? আপনি স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় নিশ্চিত করতেছেন? আপনি বাংলাদেশে আপনি একটা সেক্টর দেখান, যে সেক্টর থেকে আপনি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারতেছেন না মান স্পিকার। কিন্তু মান স্পিকার, আমার এই সেনাদের যে হাতে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা হয়তো এখানে প্রপার জবাবদিহিতা হয় না, কিন্তু মান স্পিকার আমার তো আউটকামটা হচ্ছে, আমরা এখানে মান স্পিকার ইমপ্যাক্ট এবং আউটকামের উপর বেশি ফোকাস করতেছি। মান স্পিকার তাদের ওয়ার্ল্ডের কোনো ইমপ্যাক্টই নাই, অর্থাৎ তাদের ওয়ার্ল্ডের যে একটা ইমপ্যাক্ট থাকবে, যে আমরা একটা ভালো কেস দেখাইতেছি, আমাদের ইমপ্যাক্টটা ভালো হবে, এইটা তারা দেখাই দিতে পারে নাই। অপর পক্ষে মান স্পিকার, আমাদের ওয়ার্ল্ডের ইমপ্যাক্টটা হইতেছে আমরা অবশেষে জনমত নির্বিশেষে এবং দেশের যে একটা শৃঙ্খলা, এইটা আমরা বজায় রাখতে পারতেছি। কিভাবে মান স্পিকার, রাজনৈতিক ব্যক্তিবর্গদের কিন্তু সামরিক যে সেনাগুলো আছে, সেনাবাহিনীগুলো আছে, তারা ভয় পায় না। অতএব তারা নিজেদের মধ্যে একটা ডিসিশন নিতে পারে। অতএব তাদের ডিসিশনটা হয় হচ্ছে জনগণের পক্ষে, এবং তাদের ডিসিশন হয় হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। অতএব তারা যখন এই ডিসিশনটা নিতেছে তাৎক্ষণিকভাবে, তখন মান স্পিকার আমাদের তাৎক্ষণিকভাবে একটা ক্ষমতার মাধ্যমে আমার এতটুকু নিশ্চিত হইতেছে যে না, আমার পরবর্তী ইম্প্যাক্টে আমার দেশের কোনো ক্ষতি হবে না, আমার জনগণের কোনো ক্ষতি হবে না। মান স্পিকার, তাদের কেসের যে একটা আউটকাম আছে, সেই আউটকামই তাই মান স্পিকার সম্পূর্ণ খারাপ। তাদের কেসের আউটকাম কি মান স্পিকার? তারা যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা চাইতেছে, ম্যাজিস্ট্রেশন বা তারা যে প্রশাসনিক ক্ষমতা চাইতেছে, প্রশাসনিক ক্ষমতার ফলে আউটকামটা কি হবে? আউটকামটা সেই মান স্পিকার দুর্নীতি, সেই মান স্পিকার ঘুষ সুদ, মানে মান স্পিকার সেই আবার যে 15 বছর যে আমরা শাসনামল দেখেছি, যেভাবে মান স্পিকার চলেছে, ঠিক সেইভাবে হবে যদি সেনাবাহিনীকে এই এক্সট্রিম সিচুয়েশন গুলোতে ক্ষমতা না দেওয়া হয়। কারণ মান স্পিকার, ওই যে আমার সেনাবাহিনী গুলো এক্সট্রিম সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু মান স্পিকার অপরপক্ষে রাজনৈতিক বর্গবৃন্দ বা যে ম্যাজিস্ট্রেশন আছে বা প্রশাসন আছে, তারা কিন্তু এই এক্সট্রিম পর্যায়গুলোকে আরো সুযোগ সুবিধা নিয়ে তাদের পেট পূজা করার জন্য ব্যস্ত থাকে, অর্থাৎ দুর্নীতি করার জন্য আরো ব্যস্ত হয়ে ওঠে মান স্পিকার। আর এই কারণে মান স্পিকার আমরা বলতেছি যে আমাদের আউটকামটা থেকে আমরা সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা, এটাকে সমর্থন করবো মান স্পিকার। ধন্যবাদ মান স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেদওয়ান আহমেদ অর্ককে। এই পর্যায়ে আমাদের বিতর্কের প্রত্যেকটা রাউন্ডই খুব সুন্দরভাবে শেষ হলো। প্রত্যেক বিতর্কী চমৎকার ভাবে তাদের যুক্তি প্রদর্শন করলো। এবার রেজাল্টের পালা। তো আমরা দেরি না করে আমাদের অ্যাডজুডিকেটরদের কাছে চলে যাব। শুরুতে আমরা চলে যেতে চাই আমাদের
নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমাদেরকে জাস্ট 5টা মিনিট সময় দিন রেজাল্ট রেডি করার জন্য। আমরা ডিসকাস করে রেজাল্ট রেডি করে আমরা রেজাল্টটা জানাই দেবো, ঠিক আছে? ইয়া শিওর ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রেজাল্ট ভাইয়া, আমাদের অ্যাডজুডিকেটরদেরকে আমরা কিছুক্ষণ সময় দিয়েছি, ওনারা ইতিমধ্যে ইন আ ভেরি শর্ট টাইম রেজাল্ট দিয়ে দিবে। সো ডিবেটার্স, আপনাদের কেমন লাগলো আজকে লাইভ ডিবেটটা? অল ফাইন নাকি কোনো প্রবলেম হয়েছে, সামথিং লাইক দ্যাট? Somebody response. I want to hear. ভালোই ছিল, বাট আই থিংক যে অপোজিশনের হুইপ থেকে যে টাইম ইস্যুটা হয়েছিল, আমাদের গভর্নমেন্ট সাইড থেকে আমরা সবাই লাউড এন্ড ক্লিয়ার শুনতে পারছিলাম। It's okay, no এটা একটা problem. এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হতে পারে। আমাদের অ্যাডজুডিকেটরদের কাছে, উনি শুনতে পারলে ইটস ওকে এনাফ, কজ রেজাল্টটা তোমার কাছে নো প্রবলেম। আমি এমনিতে জিজ্ঞেস করছি ডিবেটটা কেমন ছিল। হ্যাঁ, ডিবেটটা ভালোই লাগছে। উই আর ভেরি গ্লেড যে আজকে আমরা এই দুইটা টিমকে আমাদের সঙ্গে পেয়েছি। আপনারা রিয়েলি অনেক ভালো ডিবেট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। সো ইট ডাজন্ট ম্যাটার কে উইন করলো আর কে লস করলো। অ্যাকচুয়ালি ডিবেটটা হচ্ছে কি আপনাদের লজিকটাকে কিভাবে সবার সামনে উপস্থাপন করলেন, কিভাবে নিজেদের দক্ষতা প্রদর্শন করলো, অ্যাকচুয়ালি সবকিছুর মিক্স আপই হচ্ছে ডিবেটটা। সো এটার কে জিতলো বা কে হারলো, আজকে লাইভ ডিবেটে আফটার অল আপনারা কোয়ার্টার ফাইনালিস্ট, সো ইটস এনাফ ফর ইউ গাইজ। অলমোস্ট অনেক টিমকে আপনারা লুজ করে এখানে এসেছেন। সো আই গেস কোয়ার্টার ফাইনালে এসে হার জিত নিয়ে মন খারাপ করলে হবে না। এক্সকিউজ মি, আমি কিছু বলতে পারি? আচ্ছা, বলছিলাম ইয়েস, যে বলতে পারেন। আমাদের আমাদের ইভ্যালুয়েশন কি দেওয়া হবে, মানে বিস্তারিত ইভ্যালুয়েশন নাকি জাস্ট রেজাল্টটা দিয়ে দেওয়া হবে? আপাতত আপনাদেরকে হচ্ছে রেজাল্টটা দিবে, দেন ইভ্যালুয়েশনটা ইটস আপ টু দ্য অথরিটি, ওরা কিভাবে আপনাদেরকে দেয়। আপাতত আপনাদের ডিবেটটা কেমন হলো, কে উইন করে, বেস্ট স্পিকার কে, এটাই আপাতত আমাদের অ্যাজরা এখন বলে দিবেন। আর স্পিকার টু স্পিকার মার্কিংসটা দিলে আর কি ভালো হইতো, I এটা mean, একটু প্লিজ বলুন। I want to Yeah, mean sure. that মানে আমাদের তো ইভ্যালুয়েশনটা দিবে বা আমাদের তো স্পিকার মার্ক বা যাই দিক, আমাদের তো দিবে রেজাল্টটা। রেজাল্টের এগেইনস্টে যদি আমাদের তো কিছু কথা বলা থাকতে পারে, তো ওই বিষয়টাই বলতেছিলাম, মানে যদি থাকে। ওকে, সো হচ্ছে আপনার মানে এই বিষয়ে যদি কোনো কথা বলে চান, ওকে, এই জিনিসটা আমি তো আমার অথরিটির কাছ থেকে জেনে আপনাদেরকে উইদিন আ ফিউ মিনিটস জানাচ্ছি। জাস্ট গিভ মি আ শর্ট টাইম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওকে, আপনারা অনেকেই হচ্ছে রেজাল্টের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। So yeah, you guys will be get the result very soon. Just give them a short time. আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে যখন হচ্ছে আমাদের ওই যে অপোজিশন উইথ যখন কথা বলছিল, তখন আর কি অনেকে বললেন যে ওর টাইমটা গোয়িং আপ করা বা ফেয়ার না। আমি এটা একটু ক্লিয়ার করে দিই ভাইয়া। আসলে হচ্ছে আমরা তো অনলাইন বেসড ডিবেটটা করতেছি, তো এখন না চাইতে অনেক জিনিস আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। সো অনলাইন বেসড হওয়ার কারণে হচ্ছে টেকনিক্যাল ইস্যুস থাকবে, সো অনেকে হচ্ছে বলতে গিয়েও বলতে পারবে না, বা অনেক ভালো ডিবেটারই থাকবে যারা হচ্ছে এই টেকনিক্যাল ইস্যুস এর জন্য তাদের লজিক গুলাকে স্পষ্ট ভাবে দিতে পারবে না। তো অ্যাকচুয়ালি এই প্রবলেম গুলাকে মাথায় রেখে হচ্ছে আমরা এই জিনিসটা দেই যে কোনো টেকনিক্যাল ইস্যুস থাকলে, যদি মেজর কোনো ইস্যুস থাকে দেন হচ্ছে আমরা টাইমটা আবার দিয়ে দিই যে আচ্ছা আপনি আবার বলতে পারবেন। না হলে দেখেন তার রেজাল্টেও কিন্তু ওর যে হচ্ছে স্পিচটা শোনা যাবে না, অর্ধেক কাট কাট করে, সেই কাট কাটের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইন থাকতে পারে না, ইম্পর্টেন্ট লজিক থাকতে পারে। তো হচ্ছে এই জিনিসগুলোকে বিবেচনা করেই হচ্ছে আর কি আমরা এই জিনিসটাকে কনসিডার করলাম। সো আই হোপ গাইস আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। Actually, I was really sorry কারণ আমি হচ্ছে একটু মানে কনফিউজড হয়ে গেছিলাম, যার কারণে হয়তো একটা ভুল ক্লেম করছি। রিয়েল আই এম সরি, আমি রুলসটা ভুলে গেছিলাম, সরি। ইটস ওকে, ইটস নট আপ টু কনফার্ম দ্য করবেন রুলস ওকে শোনা অ্যাকচুয়ালি টু কনসিডার। জি, শোনা যাচ্ছে। হ্যালো 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 জি ভাইয়া হ্যালো শোনা যাচ্ছে, ভাইয়া শোনা যাচ্ছে। হ্যালো জি ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। নাইম ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? কোন রেজাল্টটা দিয়ে দিব রেজাল্ট দেওয়ার আগে? শিওর ভাই। আহ, আচ্ছা, ঠিক আছে। রেজাল্ট দেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ডিবেটটা অনেক ভালো হয়েছে। যারা এই ডিবেটটা হেরেছো তারা খুবই 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 স্লাইডলি হেরেছো, মানে খুব ছোট একটা কারণে হেরেছো। জাস্ট কিছু ইয়ার কারণে আমি জাস্ট রেজাল্টটা দিয়ে দিচ্ছি, এন্ড আফটার দ্যাট আমি হচ্ছে তোমাদের যদি পার্সোনাল ফিডব্যাক লাগে আই উইল ডু ইট। আজকের বিতর্কে ব্যালট গোস টু সাইড অপোজিশন। সাইড অপোজিশন 2-0 ব্যালটে আজকে ডিবেটে উইন করছে। ক্যারিয়ার। আচ্ছা, ভাইয়া বেস্ট স্পিকারটাকে অ্যানাউন্স করা যাবে? ওকে ফাইন। আই গেস আমরা কি এখন